ঠোঁটের কোণে ঝুলে আছে শত শত মেয়ের মন কেড়ে নেওয়া সেই হাসিটা। দ্বিতীয়বারের মতো থমকে গেলাম ওনার অবাধ্য হাসিতে। অনুভূতি শূন্য হয়ে গেলাম মুহূর্তেই। কি আছে এই হাসিতে, যেটা কিনা সবকিছু মুহূর্তের মধ্যেই হরণ করে নিল আমার হৃদয়টা। এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন তাসফি ভাইয়া। কেঁপে উঠলাম আমি, চোখ রাখলাম ওনার চোখে। খুব জোরে হার্টবিট কেঁপে উঠল আমার। সাথে সাথে নামিয়ে নিলাম চোখ দুটো। কিছু একটা আছে ওনার এই গভীর চোখে, যে কোনো মেয়েকেই প্রেমের সাগরে ডুব দিতে বাধ্য করবে। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই যেন গভীর প্রেমে পড়ে যাবে ওই চোখ দুটোর। আমি পারলাম না এই শীতল চোখে তাকিয়ে থাকতে। তাসফি ভাইয়া কিছু একটা বলতে চলেছেন, ঠিক শুনতে পেলাম না ওনার কথা। ওনাকে নিয়ে ভাবনাগুলো বুঝতে দিল না ওনার কথা। হঠাৎ হাতে টান পড়তে ভাবনাগুলো ছুটে গেল আমার। তাসফি ভাইয়া হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন আমাকে নিয়ে বিশাল একটা গাছের নিচে এসে দাঁড়ালেন উনি। গাছটার নাম জানা নেই আমার। আমাকে গাছের গোড়ায় বসতে বললেন। আমিও বসে পড়লাম ওনার কথা মতো। এই বিশাল ফাঁকা জায়গাটায় শুধুমাত্র বড় বড় গাছ ব্যতীত আর কারোরই দেখা পেলাম না। জনমানব শূন্য নিতান্তই এই ফাঁকা জায়গাটা মুহূর্তেই মন কেড়ে নিয়েছে আমার। ঢাকা শহরেও যে এমন একটা জায়গা থাকতে পারে জানা ছিল না আমার। তাসফি ভাইয়া আমার অনেকটা প্রায় কাছেই চলে এসেছে। গা ঘেঁষে বসে পড়লেন। আমার খারাপ লাগলো না, বরং মুগ্ধতায় ছেয়ে গেল আমার উৎফুল্ল মন। একরাশ ভালো লাগে এসে ভিড় জমালো, সাথে কিছুটা লজ্জার আভাস। পিনপিনে নীরবতায় ঠিক কতক্ষণ কেটে গেছে বুঝতে পারলাম না। দুজনের নীরবতাকে ভঙ্গ করে তাসফি ভাই বলে উঠলেন, কেমন লাগলো জায়গাটা? ওনার কথা চোখ বন্ধ করে আবার অনুভব করলাম এই মুহূর্তটা। দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল আমার চোখ মুখ সহ পুরো শরীর। অবাধ্য শিহরণ বয়ে গেল আবারও। চোখ খুলে ওনার দিকে তাকিয়ে একটা হাসি উপহার দিলাম। উনি হয়তো বুঝে গেলেন আমার মনের কথাগুলো। হাসি ফুটে উঠল ওনার চোখ মুখে। বললেন, জানতাম তোর ভালো লাগবে। আমার ভালো লাগা ভালোবাসার জিনিসগুলোকে আপন করে নিবি, ভালোবেসে ফেলবি নিজের থেকেও বেশি। আমি গভীর চোখে শুধু তাকিয়ে আছি ওনার দিকে, বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি কথাগুলো। উনি একইভাবে ঝুলিয়ে রেখেছেন ঠোঁটের কোণে হাসিটা। আমার থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, জানিস রূপু, এই জায়গাটা আমার ভীষণ আপন। একাকী মন খারাপের সঙ্গী, দুঃখকে দূর করে সুখগুলোকে আপন করার সঙ্গী, ভালোবাসাকে কাছে না পাওয়ার সঙ্গী, তৃষ্ণার্ত প্রেমিকে নেয় তার প্রিয়তমাকে এক পলক দেখতে না পাওয়ার ছোটফাটানির চিরসঙ্গী হয়ে আছে এরা। কলেজে ভর্তির পর কয়েক মাস ভালো কাটলেও হঠাৎ এলোমেলো জীবন চলতে শুরু হয়। মানিয়ে নিতে ভুলে যাই সবার সাথে। একটা নামের মাঝেই আটকে গেছি বারবার। হাজার চেষ্টা করেও মাথা থেকে বের করতে পারিনি সেই নামকে। আজও জড়িয়ে গেছি ওতপ্রোতভাবে। সেদিন এলোমেলো পায়ে নামহীন গন্তব্যে ছুটে চলেছিলাম। হঠাৎ নিজেকে আবিষ্কার করি এই নিস্তব্ধ জায়গায়। বিষণ্ণ মনটা ভালো লাগায় ছেয়ে যায় মুহূর্তেই। পেয়ে যায় ভালোবাসার মানুষটিকে। মনের কোণে আলোড়ন করে নেই সেই ছোট্ট নামটিকে। তখন থেকেই এই জায়গা, গাছপালা সবই আমার ভীষণ আপন। জোরে একটা শ্বাস ফেলেন উনি। তাকালেন না আমার দিকে। স্থির হয়ে তাকিয়ে আছেন সামনের দিকে। সূক্ষ্ম একটা যন্ত্রণা হলো আমার। সোজা গিয়ে বুকে আঘাত আনলো। হালকা চিনচিন করে উঠল বুকের বা পাশে। কেন হলো, কি কারণে হলো বুঝতে পারলাম না আমি। কিন্তু বুকটা ভারী হয়ে উঠেছে সেটা খুব বুঝতে পারছি। তাসফি ভাই ঠিক সেভাবেই বলা শুরু করলেন। এখানে লাগাতার আসতে লাগলাম সেদিনের পর থেকে। সঙ্গীবিহীন একাকী মনের কথা বলতে, দূরে থাকা প্রিয়তমাকে অনুভব করতে। কখনো বন্ধুদের সাথেও আসা হয়নি। আমি নিয়ে আসিনি। তারা কেন আসবে, কেন ভাগ নিবে আমার সুখ দুঃখের প্রাপ্তির মুহূর্তের? সেটা তো শুধু একজনের অধিকার এই মুহূর্তগুলো উপভোগ করার। বুকটা যেমন হঠাৎ করে ভারী হয়ে উঠেছিল, ঠিক সেভাবেই হালকা হয়ে গেল মুহূর্তেই। বিষণ্ণতায় ছেয়ে যাওয়া মনটা হঠাৎ করে ভালো লাগায় ভরে গেল। কেন গেল? কেন এমন উৎফুল্লতায় ছেয়ে গেল মনটা? কেন? এই কেনর উত্তর খুঁজে পেলাম না আমি। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি কথা, তাসফি ভাই যদি কাউকে ভালোই বেসে থাকে আর তাকে যদি শুধু এখানে আনতে চায়, তাহলে আমাকে কেন নিয়ে আসলেন উনি এখানে? কেন নিয়ে আসলেন? ওনার অনুভূতির সাথে আমাকে পরিচয় করাতে বুঝেও কিছু বুঝতে পারছি না, মেলাতে পারছি না ওনার প্রেমের সমীকরণ। বারংবার মনে ভেসে উঠছে একটাই প্রশ্ন, কি করে সম্ভব এটা? তাসফি ভাইয়া কি করে আমাকে? আবেগী চোখে তাকালাম ওনার দিকে। আমার দিকেই তাকিয়ে আছেন। কখন তাকিয়েছে বুঝতে পারিনি আমি। প্রেমময় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। এই মুহূর্তে একটা প্রশ্নের উত্তর জানা ভীষণ প্রয়োজন আমার, ভীষণভাবে প্রয়োজন। ওনার দিকে তাকিয়েই বললাম, আমি আপনাকে। হুট করে আমার গালে দুহাত রাখলেন উনি। চমকে উঠলাম আমি। কথা বন্ধ হয়ে গেল আমার। দু চোখ বন্ধ করে নিলাম সাথে সাথেই। আলতো করে ধরে বললেন, কোনো কথা নয়, শুধু অনুভব করো, ফিল করো এই মুহূর্তটাকে। কথা বলতে পারলাম না আমি, না পারলাম দুই চোখ খুলতে। বসে রইলাম ওনার দু হাতের মাঝে মুখটা দেখে। সেভাবেই কেটে গেল কিছু মুহূর্ত, কিছুক্ষণ। আরও নতুন একটা নাম না জানা মুহূর্তের সাথে পরিচিত হতে লাগলাম লাগাতার। অবাধ্য ইচ্ছেগুলো বারংবার উকি দিচ্ছিল মনে মনে। ছন্নছাড়া হয়ে পড়ছিলাম কিছুক্ষণের জন্য।
নাম কি এই অনুভূতিগুলোর? আবেগ, মায়া নাকি ভালোবাসা? ঘুমাবি কখন? রাত কটা বাজে? চোখে পড়ছে না তোর? বেরিয়ে এলাম বিকালে সেই নাম না জানা অপরিচিত অনুভূতি থেকে। কেন জানি না অদ্ভুত সুন্দর ছিল সেই মুহূর্তটা। অবুঝ মনটা বারবার জানান দিচ্ছিল এখানেই থেমে যাক এই সময়টা, সূচনা হোক নতুন কিছুর। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে ভাবনাগুলো ছুটেছিল আমার। চোখ মেলে তাকিয়েছিলাম সাথে সাথে, কিন্তু থেমেছিলেন না তাসফি ভাইয়া। হাত দুটো বিচরণ করে যাচ্ছিল আমার সারা মন জুড়ে। লজ্জা আকৃষ্ট হয়ে ডেকে উঠেছিলাম ওনাকে। হকচকিয়ে উঠেছিলেন উনি। এলোমেলোভাবে আমাকে ছেড়ে দিয়ে ফোনটা বের করেছিলেন পকেট থেকে। বিকেলের সেই মুহূর্তে তাসফি ভাই নামক সেই মানুষটা ছিল না ওখানে, ছিল তাশরিফ রওনাফ তাসফির অন্য রূপ। যাচ্ছি। নিস্তব্ধ রাতের আকাশের অর্ধচাঁদের থেকে চোখ সরিয়ে পিছনে ফিরে ছোট জবাব দিলাম তাসফি ভাইকে। আধার রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের এই অর্ধ চাঁদ দেখায় মত্ত ছিলাম। আর ভাবনার মাঝে ছিল বিকেলের দেখা এক অন্য তাসফিকে। তাসফি ভাই আমার অনেকটা কাছে দাঁড়িয়ে আছেন। সাইরমের শার্ট যেন ফুটে উঠেছে ওনার গায়ে। আমাকে তাকিয়ে থাকতে দেখে ভুরু নাড়িয়ে উঠল। মাথা ঝাঁকালাম আমি। বললাম, আপনার পড়া শেষ এত তাড়াতাড়ি? পড়াশোনার কি শেষ আছে কখনো? জীবনটাই তো প্যারাময় পড়া দিয়ে তৈরি। হেসে উঠলাম আমি। আসলেই প্যারা। পৃথিবীর সবচেয়ে প্যারাময় জিনিসটার নাম হলো পড়াশোনা করা, দিনের পর দিন পড়াশোনা করা, মাসে মাসে পরীক্ষা দেওয়া, রেজাল্টের টেনশনে অতিষ্ঠ হওয়া, ভালো প্রতিষ্ঠানে নিজের জায়গা করে নেওয়া। এগুলোর একটু হেরফের হলেই বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের থেকে হাজার কথা শোনা, অবশেষে লাঞ্ছিত হওয়া। এগুলো প্যারা ছাড়া আর কিছুই না। দাঁত বের করে আর হাসতে হবে না। রুমে এসে ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। রাত জেগে অসুস্থ হলে সে আমাকে আবার ছুটতে হবে হসপিটালে তোকে নিয়ে। বলেই রুমে পা বাড়ালেন উনি। আমিও চলে আসলাম ওনার পিছু পিছু। আমাকে আবারও ঘুমিয়ে পড়তে বলে উনি টেবিলে গিয়ে পড়তে বসলেন। ওনাকে টেবিলে পড়তে দেখে উঠে বসলাম। আপনি ঘুমাবেন না? বাবা, একদিনই তো দেখি বরের প্রতি ভালোবাসে পড়ে গেছিস তুই। বরকে ছাড়া ঘুমাতেও পারছিস না। এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বললেই তো পারিস, আপনাকে ছাড়া ঘুম আসছে না আমার। তাড়াতাড়ি আসুন, আমায় একটু আদর করেন, ঘুমাতে পারছি না আপনাকে ছাড়া। চমকে উঠলাম আমি। ছি, কি অসভ্য কথাবার্তা বলছেন। মুখে কি কিছু আটকায় না নাকি? আমি তো ভাবতেই পারছি না। আর উনি কিনা লাগামবিহীন বলেই ফেলছেন। অসভ্য অভদ্র লোক একটা। পাগল হয়ে গেছেন আপনি? আমি কেন এসব কথা বলতে যাব? ভাবনাতেই তো আনতে পারি না এগুলা। আর আপনি কি না, এত কিছু ভাবনাতে আনতে হবে না তোর, শুধু আমাকে আনলেই হবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়। আর বেশি বেশি আমাকে নিয়ে স্বপ্ন দেয়। আপনি না, বললাম না ঘুমিয়ে পড়তে। এখন অনেক পড়া বাকি আছে আমার। বিশেষ পরীক্ষায় তোর মুখ দেখে পাশ করব না। বজ্জাত লোক একটা। আমাকে কিছুই বলতে দিলেন না। আর এমন ভং ধরলেন যেন উনি ব্যতীত রুমে আর দ্বিতীয় কারো অস্তিত্ব নেই। মুখ ডুবিয়ে দিলেন বইয়ের মাঝে। আমিও মনের সুখে বজ্জাত লোকটাকে বকতে বকতে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। কালকে মনের মধ্যে একটা ভয় বিরাজমান হলেও আজকে আর সেটার আভাস পেলাম না। কালকের ভয়টা ঘেঁষতে না পারলেও লজ্জাটাকে দমাতে পারলাম না কোনো মতেই।